জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। দীপুমনির মুখোশ উন্মোচন। রানা প্লাজার ভবন মানুষ সহ মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাসিনা, গোপন তথ্য ফাঁস। জয়ের যে কথায় পদত্যাগে বাধ্য হয়েছিল শেখ হাসিনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে সদা প্রস্তুত যুক্তরাষ্ট্র। এবং সবশেষে দেখবেন হাসিনার দোসরদের গোপন ফোনালাপ ফাঁস, চরমভাবে ফেঁসে যাচ্ছে হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দীপুমনির মুখোশ উন্মোচন। তিনি ছিলেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও। ডাক্তার দীপুমনির চলনেও পোশাকে ছিল না আভিজাত্যের ছাপ। কথা বলেন গুছিয়ে, মুখে লেগে থাকতো হাসি, কিন্তু এর আড়ালে গড়ে তুলেছিলেন ঘুষ, দুর্নীতি, লুটপাটের সাম্রাজ্য। 2018 সালে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। চেয়ারে বসেই রীতিমতো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতে ওঠেন, গড়ে তোলেন ঘুষ দুর্নীতির হাট। অবৈধভাবে ব্যাগে পড়েছেন কোটি কোটি টাকা। দুর্নীতির জাল বিছিয়েছিলেন শিক্ষার প্রতিটি স্তরে। দুর্নীতির সাম্রাজ্য চালাতেন নিজ এলাকায়। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গ্রেপ্তারের পর 2 দফার রিমান্ডে নেওয়া হয় তাকে। আইনত নোট গাইড বিক্রি বন্ধ ছিল, কিন্তু আইনের ফাঁক গলিয়ে সহযোগী বই হিসেবে প্রচলিত ছিল গাইড বই। নোট গাইডের বিপক্ষে ব্যাপক কথা বলেও তিনি নিজেই বখরা দিতেন এসব সংগঠন থেকে। এই সংগঠনের এক নেতা বলেন, আমাদের বাৎসরিক চুক্তি ছিল 100 কোটি টাকা, বছরে 4 বার 25 কোটি করে দিতে হতো। এছাড়াও বিভিন্ন উপলক্ষের দিনেও পাঠাতে হতো টাকা। তিনি শুধু যে গাইড বই প্রকাশনী থেকে নিতেন তা নয়, ঘুষ নিতেন কোচিং সেন্টারগুলো থেকেও। এই প্রতিষ্ঠানগুলো আইনত বৈধ নয়, কিন্তু শ্যাডো এডুকেশনের আওতায় চলত এসব প্রতিষ্ঠান। এসব থেকে চাঁদার পরিমাণ নির্দিষ্ট না থাকলেও বছরে কয়েক কোটি করে টাকা নিতেন। ফার্মগেটের একটি কোচিং সেন্টারের মালিক বলেন, আমাদের ব্যবসাটা একটু অন্যরকম, আমরা বৈধ আবার বৈধ না। এজন্য সংগঠনের মাধ্যমে একটি চাঁদা তোলা হতো, সময় ভেদে নিরূপণ করে এই টাকা উত্তোলন করা হতো। ভার্সিটি ভর্তি কোচিং এর সময় দিতে হতো প্রায় কোটি টাকা, অন্য সময় দিতে হতো অর্ধ কোটি টাকা। এসব টাকা একত্র করে দেয়া হতো শিক্ষামন্ত্রী দীপুমনিকে। তবে তিনি টাকা নিজে গ্রহণ করতেন না, এগুলো নিয়ন্ত্রণ করত দীপুমনির ঘনিষ্ঠ লোকরা। মাফিয়া হাসিনার আরেক ভয়ঙ্কর কুকর্ম ফাঁস। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষ সহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনের পুড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান শারওয়ার্দী 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি কথা বলেছেন। 11 বছর আগের ভয়ঙ্কর একদিন 24 এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস। এই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজের সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান শারওয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এইচএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং উদ্ধার কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছিলাম অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মানুষ আছে। আমি উদ্ধার করেছি আপনার কথা বলে, আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তির শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। আমি এখান থেকে যেতে পারি না। সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের আগে সজীব ওয়াজেদ জয়ের সাথে তার 10 মিনিট ফোনালাপ হয়, যা প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। আন্দোলন দমনের জন্য পুলিশের উচ্চ পর্যায়ের সবাইকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তার যে পদত্যাগ করতে হবে এমন কথাও ভাবেননি স্বয়ং শেখ হাসিনাও। তবে 5 আগস্ট সকাল থেকেই পরিস্থিতি পাল্টে যায় নিমিষেই। জানা গেছে, গোয়েন্দা রিপোর্ট আর কর্মকর্তাদের কথায় কোনোভাবে পদত্যাগে রাজি হচ্ছিলেন না শেখ হাসিনা। এমনকি তার বোন শেখ রেহানাও তাকে পদত্যাগ করতে রাজি করাতে পারেননি। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে ফোনে কথা বলার পরপরই পদত্যাগে রাজি হয়েছিলেন তিনি। কি এমন বুঝিয়েছিলেন জয় যাতে নিজের সিদ্ধান্তে একরোখা বলে খ্যাত শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়ে গেলেন?
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, সেদিন সকাল থেকেই ঘোলাটে পরিস্থিতি ছিল গণভবনে। সকাল 10:30টায় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। এই বৈঠকে আন্দোলন দমাতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা কর্মকর্তাদের ভর্ৎসনা করেন তিনি। এ সময় তিনি যে কোনো মূল্যে আন্দোলন থামানোর নির্দেশ দেন, কিন্তু আরও রক্তপাত এড়াতে সশস্ত্র বাহিনী তার এই নির্দেশ পালনে অস্বীকৃতি প্রকাশ করে। তিন বাহিনীর প্রধান এবং পুলিশের আইজি তাকে দেশের বাস্তব চিত্র বিশ্লেষণ করে পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান, কিন্তু তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনড় থাকেন। শেখ হাসিনাকে জানানো হয়, ইতোমধ্যে ঢাকার প্রতিটি প্রবেশ মুখে লাখ লাখ মানুষ অবস্থান করছেন। অনেক মানুষের উপর গুলি চালানো হয়েছে, কিন্তু মানুষ সরছে না, বরং আরও বাড়ছে তাদের সংখ্যা। সকাল থেকে 100 জনের বেশি নিহত হয়েছে। ঢাকার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে দখলে চলে যাবে আন্দোলনকারীদের। জানা গেছে, পদত্যাগের প্রস্তাবে শেখ হাসিনা রেগে গিয়েছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করে অফিসারদের ধমকাধমকিও করেছিলেন তিনি। বলেছিলেন, তোমাদের জন্য আমি কি না করেছি, আর এখন তোমরা নিজেদের পিঠ বাঁচাতে চাইছো। তার এমন প্রতিক্রিয়ায় শেখ হাসিনার বোন শেখ রেহানার সঙ্গে গণভবনের ভিন্ন এক পক্ষে কথা বলেন কর্মকর্তারা, কিন্তু শেখ রেহানাও বড় বোনকে বোঝাতে ব্যর্থ হন। এরপর ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। তিনি কর্মকর্তাদের সঙ্গে প্রথমে সরকারকে রক্ষা করতে তাদের ব্যর্থতার কথা তোলেন। জয় নিজেও শুরুতে পদত্যাগের রাজি ছিলেন না, তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন। বিভিন্ন সূত্রে জানা যায়, শেখ হাসিনা ও তার পুত্র জয়ের ফোনালাপ হয় মিনিট 10-এর মতো। ফোনে জয় তার মাকে বোঝান যে এই মুহূর্তে কোনোভাবেই গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয়, এমনকি দেশে অবস্থান করাও বিপজ্জনক হতে পারে, তাই যে কোনোভাবে হোক ভারতে চলে যাওয়ার কথা বলেন জয়। ভারতে না গেলে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। শেখ হাসিনা বেঁচে না থাকলে আওয়ামী লীগের হাল ধরার কেউ থাকবে না, এমন কথাও বলেছিলেন সজীব ওয়াজেদ জয়। জয় শেখ হাসিনাকে আশ্বাস দেন, ভারতে আশ্রয় নিলে সেখান থেকে ফিরে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন। ছেলের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। তবে পদত্যাগ করার আগে দেশবাসীর উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন তিনি। তবে ছাত্র জনতার স্রোত ধেয়ে আসতে থাকে গণভবনের দিকে। এমন পরিস্থিতিতে ভাষণ রেকর্ড করার সময় পাননি শেখ হাসিনা। পদত্যাগপত্রে সই করে মাত্র 4টি সুটকেস নিয়েই ভারতের পথে উড়াল দেন দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ আগলে থাকা শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দীর্ঘ সময় হয়রানির শিকার হওয়া ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সিনেট সংখ্যাগরিষ্ঠ হুইপ ডিক ডারবিন। সিনেটে দেয়া ভাষণে তিনি ডক্টর ইউনূসের প্রতি এই সমর্থন ব্যক্ত করেন সোমবার। তার নিজস্ব ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে তিনি নিজেই জানিয়েছেন এসব কথা। এতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে তিনি সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন, তার পদত্যাগের পর সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসেছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। তিনি ক্ষুদ্র ঋণ কর্মসূচি নিয়ে সারা জীবন যে কাজ করছেন তার বিস্তারিত সিনেট ফ্লোরে তুলে ধরেন ডিক ডারবিন।